আবু হেনা মুস্তাফা কামাল রোমান্টিক প্রেম সম্পর্কে বলছেন যে প্রেম হচ্ছে এমন একটা অসহনীয় ভালো লাগার অভিজ্ঞতা এবং এমন একটা অসহনীয় যন্ত্রণার অভিজ্ঞতা যে এই প্রেম 3 মাসের বেশি টিকতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ কবিতাগুলো হচ্ছে প্রেমের কবিতা। এটা আবু হেনা মুস্তাফা কামাল আমাদের ক্লাসে বলেছেন একাধিকবার। উৎকৃষ্ট রাজনৈতিক কবিতাও তিনি মনে করেন প্রেমের কবিতা, এমনকি এমন বলেছেন যে প্রেমের কবিতা হতে বাধ্য। আল্লাহর উদ্ধৃতি দিয়ে এই মর্মে বলেছেন যে কবিরা হচ্ছে আল্লাহর প্রকৃত শিষ্য, এবং এটা বলার কারণ হচ্ছে তিনি বোঝাতে চাচ্ছিলেন যে কবি হচ্ছে স্রষ্টা। সেই অর্থে পল হুইটম্যানের সাথে তার তুলনা আমি বুঝতে পারি, কিন্তু বায়রন এবং শেলির সাথে তুলনা করে, সব সাদা চামড়ার মহারথীদের সাথে তুলনা করে এবং করে মনে হয় যে সাদা চামড়ার সাথে তুলনা করলে নজরুল যেন জাতে ওঠে। না বলে পারছি না যে বহুদিন পর এখানে আলোচনায় অংশগ্রহণ করছি। মনে পড়ে তবে বাংলা একাডেমিতে আমার সর্বশেষ আসা হয়েছিল 1994 সালে। 1995 সালে আমি তখন বিদেশে যাই। মধুসূদন দত্তের উপর তখন আমি একটা প্রবন্ধ পাঠ করেছিলাম তাঁর মৃত্যুবার্ষিকীতে। আর নীলিমা ইব্রাহিমের সভাপতিত্বে, তখন নীলিমা ইব্রাহিমের সভাপতিত্বে যতদূর মনে পড়ে আলোচকদের মধ্যে ছিলেন আব্দুল মান্নান সৈয়দ, হুমায়ুন আজাদ ও খন্দকার আশরাফ হোসেন আমার শিক্ষক। তারা কেউই আমাদের মাঝে নেই জানি। তখন বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন এম হারুনার রশিদ। তো মধুসূদনের উপর সেই প্রবন্ধে আমি আবু হেনা মুস্তাফা কামালকে উদ্ধৃত করেছি একাধিকবার, কারণ আমি এখনও মনে করি যে মধুসূদনকে নিয়ে আবু হেনা মুস্তাফা কামালের বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আছে, যে প্রসঙ্গে সময় পেলে আমি একটু ফিরব। আবু হেনা মুস্তাফা কামালকে প্রথমেই স্মরণ করি একেবারে সরাসরি শিক্ষক হিসেবে। এখন প্রশ্ন জাগতে পারে, কিভাবে আমার শিক্ষক? কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ছাত্র থাকাকালীন বাংলা আমার সাবসিডিয়ারি ছিল, সে কারণে আমি তাকে শিক্ষক হিসেবে পেয়েছিলাম। আমার এই তুমুল বাগ্মী, অসাধারণ মনীষা সম্পন্ন, দারুণ রসিক, আমি তার রসের ব্যাপারে রসিক আবু হেনা মুস্তাফা কামালকে আমি চিনেছি। ও দিলদার শিক্ষক, এভাবেও চরিত্রায়িত করি, দিলদার শিক্ষক। আবার মহসিন হলের প্রভোস্ট ছিলেন, যেখানে আমি ছিলাম কিছুদিন। সলিমুল্লাহ ভাই মহসিন হলের ছাত্র ছিলেন। আসলে সলিমুল্লাহ ভাই তখন আমার মনে পড়ে যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেছি, তখন সলিমুল্লাহ ভাই তখন বিশ্ববিদ্যালয়ের এম এ ক্লাসের ছাত্র। এটি তখন বিশ্ববিদ্যালয়ে আসলে সলিমুল্লাহ ভাইয়ের সাথে আমার খুব বেশি ইন্টারাকশন হয়নি, কারণ নৃত্য তখন বেরিয়ে যাচ্ছেন। কিন্তু যখন ঢুকছি তখন বলছি যে সলিমুল্লাহ ভাইয়ের মতো, সলিমুল্লাহ খানের মতো এরকম ছাত্র, তার খুব মেধাবী ছাত্র হিসেবে এবং বাগ্মী হিসেবে তখন তার বেশ নাম ডাক ছিল। তো অল্প বয়সে তো আমরা মুগ্ধ হয়ে, মানুষ মুগ্ধ হয়ে শোনে, আমরা মুগ্ধ হয়ে সলিমুল্লাহ ভাইকে নিয়ে যা শোনানো হয় তাই শুনেছি। তো এটা হয়েছে, তো সেটা না বলে পারলাম না। তো আমি সেখানে মহসিন হলে আমি কিছুদিন ছিলাম। যেটা ব্যাপার হয়েছিল যে মহসিন হলে আমি ঢুকতে পারছিলাম না। তো মহসিন হলে একটা সিট পাওয়া যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনও এরকম খুব খারাপ অবস্থা ছিল যে সিট পাওয়া যাচ্ছে না। তখন আবার একরকম একটা ব্যাপার ছিল, আমি জানি না এটা কি এখনও আছে কি আজম, যে প্রথম থেকে দশম, প্রথম স্থান থেকে দশম স্থান পর্যন্ত যারা বোর্ডে যারা স্ট্যান্ড করে তাদেরকে নাকি অগ্রাধিকার দেওয়া হয়। স্টিল দি কেস তো নাই। তো যাই হোক, তখন ওটা গুরুত্ব দেওয়া হতো। তো দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে তো আমি বোর্ডে স্ট্যান্ড করেছিলাম। সলিমুল্লাহ ভাই ফার্স্ট হয়েছিলেন, আমি জানি আপনার তো ইন্টারমিডিয়েটে সলিমুল্লাহ ভাই ফার্স্ট হয়েছিলেন, আমি থার্ড হয়েছিলাম। তো সেই সময় তো আমি ভাবলাম যে আমার তো একটা পাওয়া উচিত। তখন আমি আবু হেনা মুস্তাফা কামালকে গিয়ে বললাম যে স্যার, আমার তো মহসিন হলে তো একটা সিট দরকার স্যার, আপনি কি কিছু? তা বলে যে কি, আচ্ছা, আমার সাথে কথা বললো। তো আমি বললাম যে আমি তো স্যার বোর্ডে স্ট্যান্ড করেছি, আচ্ছা দাঁড়া। ওনার কৃপায় আমি সিট পেয়েছিলাম, যদিও আমি মহসিন হলে বেশি দিন থাকতে পারি নাই, কারণ থাকি নাই আর কি, থাকতে হয় নাই। আমার বাবার চাকরি সূত্রে, আমার বাবা শহর থেকে শহরে যেতেন, তখন আমার বাবা কুষ্টিয়া থেকে ঢাকায় এলেন, তখন বাসায় চলে গেলাম। দেখা হোক, তো এটা আমার মনে পড়ছে যে উনি মহসিন হলে আমাকে একটা সিট পেয়ে দিয়েছিলেন এবং সেখানে বললামই যে থাকা হয়নি। এবারে শ্রেণীকক্ষে আবু হেনা মুস্তাফা কামাল কেমন ছিলেন বলা দরকার, অবশ্যই জোর দিয়ে বলা দরকার যে শিক্ষক হিসেবে তিনি ছিলেন এক কথায় ফেনোমেনন। এটা বলে না ফেনোমেনন, আমি তো তার ছাত্র। আমার আরেকজন শিক্ষক ছিলেন, এখানে উল্লেখ করে দুইজন আমি পেয়েছিলাম সাবসিডিয়ারির সময়। একজন ছিলেন আবু হেনা মুস্তাফা কামাল তো বটেই, আরেকজন ছিলেন হুমায়ুন আজাদ।
বোঝেন এই দুইজন জাক্সটাপোজিশন। তা হুমায়ুন আজাদের ক্লাস তো আমি খুব একটা বেশি করি নাই, আবু হেনা মোস্তফা কামালের ক্লাস আরও করা উচিত ছিল, কিন্তু অন্যান্য তখন জীবনের অন্যান্য প্রেম করতাম ইত্যাদি, যদি বিভিন্ন জায়গায় যেতাম, এইসব ক্লাস যে খুব বেশি করেছি তার তা না। এবং ইংরেজি বিভাগেও আমি যে আমার মূল বিভাগে সেখানেও যে বেশি ক্লাস করেছি তা না, কিন্তু আবু হেনা মোস্তফা কামালের ক্লাস যেটাই করেছি তাতে করে আমার মনে হয়েছে যে ফেনোমেনাল। পেছনে ফিরে এই বিষয়টা পেছনের দিকে তাকায় না, যে ডেনিশ ফিলসফার বলেন যে জীবন একটা প্যারাফ্রেজ করছি অনুবাদের মতো, জীবন যাপিত হয় সামনের দিকে, কিন্তু আমরা জীবনকে বুঝি পেছনে তাকিয়ে। তো পেছনে তাকিয়ে আরও বেশি পরিষ্কার হয় যে তিনি ফেনোমেনালই ছিলেন। সবসময় যে পেছনে তাকিয়ে জীবনকে বোঝা যায় তাও ঠিক না, মানে কিরকেগার্ড মহাশয় অত সহজ করেন নাই, জীবন বোঝা তো এত সহজকম্য না, কিন্তু এটা বুঝি যে তিনি একজন ভালো শিক্ষক, এটা তো বলে, কিন্তু ভালো শিক্ষক মানে কি? আমি সচরাচর একটা ফর্দ দিয়ে থাকি, আমাকে এটা জিজ্ঞেস করে একটা ভালো শিক্ষকের কী কী গুণ থাকা দরকার। আমি তখন বিশেষ করে শ্রেণীকক্ষে একজন ভালো শিক্ষকের কী কী গুণ থাকা দরকার সেটা নিয়ে আমি বলি। অবশ্যই আমি একটা ফর্দ দিব, কিন্তু এই ফর্দটা মোটেই ডেফিনেটিভ বা এক্সস্টিভ না, কিন্তু একটা ফর্দ দিব। একটা হচ্ছে যে ভালো শিক্ষকের এই গুণটা যে বিষয়টা শিক্ষক পড়াবেন সেই বিষয়ে অবশ্যই, এটা তো কন্ডেকশনের ব্যাপার, সেই বিষয়ে তার দখল থাকতে হবে। যদি ছাত্রছাত্রীরা বুঝে যায় যে সেই বিষয়ে কোনো দখল নাই, তখন কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু কথা শুনবে না, মনোযোগ হারিয়ে ফেলবে। আর একটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে বাগ্মিতা, এক ধরনের বাগ্মিতা, মানে আপনাকে তো কথা বলতে জানতে হবে। আপনি যদি কথা বলতে গিয়ে তোতলান বা একটা বাক্য গঠন করতে গিয়ে বাক্য গঠন করতে পারছেন না ইত্যাদি ইত্যাদি, তখন ছাত্রছাত্রীরা কথাবার্তা শুনতে চায় না বলে আমি মনে করি। আর একটা গুণ, সেটা হচ্ছে গল্প বলা জানতে হবে। এই যে প্রাত্যহিক জীবনের, এই যে আমাদের যাপিত জীবনের অনেক গল্প আছে, যে গল্প বলে বলে আপনি কিন্তু খুব সিরিয়াসলি থিওরিটিক্যাল এবং ফিলসফিক্যাল পয়েন্ট কিন্তু সামনে আনতে পারেন। এই স্টোরি টেলিং, এটা একটা জানতে হবে। 4 নম্বর হচ্ছে কৌতুকবোধ থাকতে হবে, ছাত্রছাত্রীদের হাসাতে হবে। আমি তো মনে করি যে একজন ভালো শিক্ষকের কিন্তু একটা মানে গুণ, একমাত্র কেন্দ্রীয় গুণ বলছি না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ গুণ হতে হবে যে ছাত্রছাত্রীদের এন্টারটেইন করতে পারছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা শিখবে। হ্যাঁ, শিখবে তো বটেই, যে ইংরেজিতে বলে না, লার্নিং উইথ ডিলাইট, এটা। এবং 5 নম্বর সর্বোপরি এটাও বলা যায় যে ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা এবং অঙ্গীকার থাকতে হবে, না হলে ভালো শিক্ষক হওয়া যাবে না। এটা আমি দিলাম একটা মোটামুটি একটা ফর্দ। এবং আবু হেনা মোস্তফা কামালের এই সব গুণ ছিল। আমি তার তার ছাত্র হিসেবে এটা আমি অনায়াসেই বলতে পারি। তো আবু হেনা মোস্তফা কামাল স্যার আমাদের পড়াতেন বাংলা কবিতা। কি এক প্রসঙ্গে প্রেমের কথা উঠতো, উনি প্রেম ওনার কবিতার বলা হয়ে থাকে, এবং সত্য, এটা এখন মোটামুটিভাবে এক ধরনের ক্লিশে হয়ে গেছে যে আবু হেনা মোস্তফা কামালের কবিতার বিষয় হচ্ছে প্রেম এবং প্রকৃতি। ঈশ্বর নিয়ে কবিতা লিখছেন, ঈশ্বর হচ্ছেন একজন কবি এবং তার হাত সূর্যাস্ত আঁকে, এরকম একটা কবিতা আছে, প্রেম। তো প্রেম আছে, তো প্রেম নিয়ে হঠাৎ করে একটা কথা উঠলো। তো সব কথা মনে না থাকলেও কিছু কথা তো স্পষ্টই মনে করে। মোদ্দা কথা, জানা কথাও যে আবু হেনা মোস্তফা কামাল বলতেন না তা কিন্তু না, বলতেন। যেমন তিনি মনে করতেন যে পৃথিবীর শ্রেষ্ঠ কবিতাগুলো হচ্ছে প্রেমের কবিতা। এটা আবু হেনা মোস্তফা কামাল আমাদের ক্লাসে বলেছেন একাধিকবার। এবং একটু যুক্ত করা দরকার যে তখন তো আমরা তার কথা মুগ্ধ হয়ে শুনছি, তার বিবেচনায় এবার এটাও যে রাজনৈতিক কবিতা যদি উৎকৃষ্ট হতে, মানে রাজনৈতিক কবিতা উৎকৃষ্ট রাজনৈতিক কবিতাও তিনি মনে করেন প্রেমের কবিতা, এমনকি এমনও বলেছেন যে প্রেমের কবিতা হতে বাধ্য। তখন মুগ্ধ হয়ে শুনে গেছি। আর এখন তো মনে হয় অনেক কবি আছেন যারা রাজনৈতিকভাবে লিপ্ত প্রেমের কবিতাও লিখেছেন, যেমন আমাদের নজরুল তো আছেনই, যেমন আরও আছেন, আমি কয়েকজনের নাম উল্লেখ না করে পারছি না, তাদের কবিতা আমার খুব ভালো লাগে এবং সেই জন্যই বলছি। যেমন অড্রে লর্ড, কালো নারীবাদী কবি অড্রে লর্ড, এল সালভাদরের কমিউনিস্ট কবি রোকে ডাল্টন, এমনকি পাবলো নেরুদাও। পাবলো নেরুদার প্রেমের কবিতা, প্রেম এবং রাজনীতি একসঙ্গে এসে মিলেছে। অবশ্যই বলা যাবে ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশের কথা, উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের কথা ইত্যাদি। আরও মনে পড়ে, স্পষ্ট করেই মনে পড়ে স্যারের আরও কিছু কথা। ওই একই ক্লাসে বোধ করি মজা করে আবু হেনা মোস্তফা কামাল প্রেম, রোম্যান্টিক প্রেম সম্পর্কে এটা বলেছিলেন আরেকজনের উদ্ধৃতি দিয়ে। এবং আনাতোল ফ্রান্স বলে একজন ফরাসি কবি আছেন, তার কথা উদ্ধৃত করে আবু হেনা মোস্তফা কামাল রোম্যান্টিক প্রেম সম্পর্কে বলছেন যে প্রেম হচ্ছে এমন একটা অসহনীয় ভালো লাগার অভিজ্ঞতা
এবং এমন একটা অসহনীয় যন্ত্রণার অভিজ্ঞতা যে এই প্রেম 3 মাসের বেশি টিকতে পারে না। এটি ছিল আবু হানিফা। যে রসিক তো তিনি সেটা বললেন। এবং পরবর্তী সময় বেশ কয়েক বছর পর টেলিভিশনে আমি দেখি আব্দুল্লাহ আবু সাইদ একই কথা বলছেন, একই কথা, কিন্তু আনাতোল ফ্রান্সের নাম বাদ দিয়ে। এটা হচ্ছে আব্দুল্লাহ আবু সাইদের সাথে আমাদের আবু হেনা মুস্তাফা কামালের পার্থক্য। আর একটা ক্লাসের কথা বেশ মনে আছে, এক ছাত্র কবিতা কি একটা প্রশ্ন তুলেছে। তো এই ধরনের একটা প্রশ্ন ওঠানোর পর স্যার প্রায় সারা ক্লাসই তার কবিতা ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। এবং রসিক আবু হেনা মুস্তাফা কামালের এক গুরুগম্ভীর ক্লাস পেয়েছিলাম সেদিন। তাহলে কবিতা কি, যেসব কথা মনে পড়ে সেগুলো মোটামুটিভাবে এইভাবে বলা যায় যে তিনি বলছেন যে কবিতাকে শেষ পর্যন্ত বা যথাযথভাবে সংজ্ঞায়িত করা সম্ভব না, আর সেই কারণে কবিতাকে সংজ্ঞায়িত করার বা চেষ্টা অব্যাহত থাকে। মানে কবিতা নিয়ে কথা বলা যায় কিন্তু শেষ কথা বলা যায় না, আর শেষ কথা বলা যায় না বলেই কবিতা নিয়ে কথা অব্যাহত থাকে। এই কথাটা বোঝাবার চেষ্টা করেছেন এবং সেই প্রসঙ্গে তিনি 19 শতকের ফরাসি কবি পল ভ্যালেরির কথা উল্লেখ করেছেন। আমি সেই ক্লাসে প্রথম পল ভ্যালেরি বলেছে, দ্বিতীয় বর্ষের ছাত্র, পল ভ্যালেরি বলে যে একজন ফরাসি কবি আছেন, এটি আবু হেনা মুস্তাফা কামালের কাছে থেকে জেনেছি। এবং পরবর্তী সময়ে আমি দেখেছি যে আবু হেনা মুস্তাফা কামালের আধুনিকতাবাদী কবি বলে তার কবিতা আছে, তাতে প্রচুর আগ্রহ, এবং সেই কারণে ইংরেজি কবিতাও পড়তেন। এবং ফরাসি প্রতীকবাদী কবি যাদের বলা হয়, সবসময় তাদেরকে ফরাসি প্রতীকবাদী কবি এইভাবে বলা অনেক সময় ঠিকও না, সেটা নিয়ে আরেক বিতর্ক আছে, সেটা আরেক আলোচনা। কিন্তু ফরাসি প্রতীকবাদী কবি যাদের বলা হয়, যেমন বডলেয়ার, মালারমে এবং র্যাম্বো, এদের কবিতার কথাও আমি আবু হেনা মুস্তাফা কামালের কাছ থেকে শুনেছি, এবং সেটাই স্বাভাবিক। এবং পল ভ্যালেরি একবার বলেছিলেন, পল ভ্যালেরিতে ফিরছি, যে অধিকাংশ মানুষ কবিতা সম্পর্কে এতটাই অস্পষ্ট ধারণা পোষণ করে যে সেই অস্পষ্ট অনুভূতিটাই কবিতা নিয়ে তাদের সংজ্ঞা, এরকম একটা কথা বলেছেন। তারপরে আলাওলের উদ্ধৃতি দিয়েছিলেন, আলাওলের উদ্ধৃতি দিয়ে এই মর্মে বলেছেন যে কবিরা হচ্ছে আল্লাহর প্রকৃত শিষ্য। এবং এটা বলার কারণ হচ্ছে তিনি বোঝাতে চাচ্ছিলেন যে কবি হচ্ছে স্রষ্টা সেই অর্থে। তো এইরকম কথাবার্তা বেশ কিছু মনে পড়ছে আর কি। এবং তার একজন প্রিয় কবি ছিলেন W.H. Auden, এবং অডেনের তিনি একটা উদ্ধৃতি দিয়েছিলেন যেটা আমি এখনও ব্যবহার করি অনেক সময়, যে একজন কবি মানে এইভাবে এই মর্মে বলেছিলেন, সর্বাগ্রে সেই মানুষ যে ভাষার গভীর প্রেমে পড়ে। অবশ্যই ভাষা ছাড়া কবিতা অসম্ভব, তবে সব ভাষাই কবিতার ভাষা না। হিসাব রক্ষণ, ব্যবসা, আইনের ভাষা কোনো আবশ্যিকভাবে তার কবিতার ভাষা হিসেবে তাকে ধরা হয় না। যে পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, এটা তো ল্যাঙ্গুয়েজ অ্যাজ সাচ থেকে আলাদা, সেই কারণেই সেটা পোয়েটিক এবং ট্রান্সগ্রেসিভও হতে পারে। যদিও একটা বিষয়ের কথা মনে পড়ছে, সেটা হচ্ছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটা উপন্যাস আছে, লাভ ইন দ্য টাইম অফ কলেরা, এবং সেই উপন্যাসের প্রেমিক চরিত্র, কেন্দ্রীয় চরিত্র, তার নাম হচ্ছে ফ্লোরেন্তিনো আরিজা। তো ফ্লোরেন্তিনো আরিজা প্রেমে মোটামুটিভাবে ব্যর্থ হয়ে একেবারে কিন্তু হাল ছাড়ে নাই, তার প্রেমিকার জন্য সে অপেক্ষা করে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে অনন্তকাল ধরে অপেক্ষা করবে। এবং 55 বছর ধরে, তারও 55 বছর 13 দিন এইরকম, 55 বছর 7 মাস 13 দিন এইরকম একটা নাম্বার, যে সেই পর্যন্ত অপেক্ষা করার পর আবার তার প্রেমিকার সাথে মিলিত হয়েছে, সেটা গল্পের ভিতরে আছে। তো সেইখানে খুব খারাপ অবস্থায় আছে ফ্লোরেন্তিনো আরিজা। তো ফ্লোরেন্তিনো আরিজার মা তার চাচাকে, তার এক দুঃসম্পর্কের চাচা, ব্যবসায়ী, কোম্পানির মালিক, তাকে কেউ বলে যে আমার ছেলেটা তো এই খালি একই মেয়েকে নিয়ে চিন্তা করে, একই মেয়েকে, ওর তো অবস্থা খাচ্ছে, ঠিক মতো খায় না দায় না, ওরা একটা চাকরি দিয়ে দাও। তো ওকে একটা চাকরি দিয়ে দিয়েছে, কোথায়? কোম্পানির ক্লার্ক, এবং তার কাজ হবে চিঠি লেখা, চিঠি লিখতে হবে, বিজনেস করেসপন্ডেন্ট। তো চিঠি লিখেছে, বলেছে চাচা এই তো এই বিষয়ে চিঠি লেখ। তো সে চিঠি লেখে, কবিতায় চিঠি লেখে, যা কিছু করে সেটাতে চিঠি লেখে, হ্যাঁ, মাননীয় কিছু বলে সেটা এমনভাবে লিখবে যে কবিতার ভাষায়। তো কবিতার ভাষায় তারপরে দেখে বলে যে তোকে দিয়ে তো হবে না, তুই কবিতার ভাষায় বিজনেস লেটার লিখিস, এটা তো হবে না। তো এরকম একটা কথা আছে। যাই হোক, এই কথাটা এই কারণেই এলো যে বিভিন্ন ভাষাকে রূপান্তরিত করা হয় কবিতার ভাষায়, কিন্তু যে কোনো ভাষায় কবিতার ভাষাটা
এবং এই যে স্টেফান মালারমে বলে একজন কবি আছেন, ফরাসি কবি, তার কথাও আবু হেনা মোস্তফা কামালের কাছ থেকে আমরা শুনি। এবং মালারমের যে কবিতা নিয়ে যে তার ভাবনা আবু হেনা মোস্তফা কামাল আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। ওই সময় যতটুকু মনে পড়ে যে তিনি বলতেন যে এরকম করে যে, এবং এই মালারমে ছিলেন খুব সুরেলা এবং দার্শনিক কবি হিসেবে পরিচিত। সুরেলা মানে তিনি কবিতাকে একটা সঙ্গীতের পর্যায়ে নিয়ে যাওয়ার তার একটা লক্ষ্য ছিল, যেটা নিয়ে তিনি নিজেও বলেছেন। তো এই মালারমের কথা মনে করা হতো আর কি, যে কবি হচ্ছেন ভাষার জাদুকর, এটুকু মনে আছে, এটা তো মনে থাকা স্বাভাবিক। কবি হচ্ছেন ভাষার জাদুকর, আলকেমিস্ট বলেছেন, যে ভাষার আলকেমিস্ট, ম্যাজিশিয়ান অফ ওয়ার্ডস। তো এগুলো কথাবার্তা আবু হেনা মোস্তফা কামালের কাছ থেকে প্রথম আমি ওই দ্বিতীয় বর্ষের থাকতেই শুনতে পাই। এবং তারপর তিনি বিভিন্নভাবে অনুপ্রাণিতও করেছেন আমাদেরকে পড়ার জন্য। মাঝে মাঝে তিনি ক্লাসে এসে গল্প বলতেন, যার কথা আমি আগেই বলেছি। এবং কবিতা বিষয়ে, যেহেতু কবিতা তার বিষয় ছিল বাংলা কবিতা, তো কবিতা কি এটা বলতে গিয়েও বলেছেন, আগেই বলেছি যে প্রেমের কবিতা এক অর্থে রাজনৈতিক কবিতাও, এবং কবিতা আমাদের ইন্দ্রিয়গুলোকে র্যাডিক্যালভাবে প্রশিক্ষিত করে, এটা তার একটা ধারণা ছিল। এমনকি আমাদেরকে র্যাডিক্যাল শিক্ষা দিতেও সক্ষম, যদিও আবু হেনা মোস্তফা কামাল কোনোভাবেই কবি হিসেবে ডাইডাক্টিক নন, ইত্যাদি। আর অস্তিত্ব নিজেই যে ছন্দ, এটি নিয়ে একটা চমৎকার কথা তিনি আমাদের সাথে শেয়ার করেছিলেন, যে অস্তিত্ব আমরা নিজেরাই সময় এবং স্পেসের ভেতরে, সময় এবং স্থানের ভেতরে অসংখ্য সঞ্চরণশীল যাত্রাশীল ছন্দ। সুতরাং তিনি মনে করতেন যে যেখানে ছন্দ থাকে না সেখানে আমরা মৃত, আর যখন আমাদের কবিতা থাকে না তখন একভাবে হোক বা অন্যভাবে হোক আমরা আত্মিকভাবে মৃত। এটি এবার সলিমুল্লাহ ভাইয়ের কথা প্রসঙ্গে, কথা নিয়ে কথা 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 এই যে এই টাইটেলটা হচ্ছে জীবনানন্দ দাশের একটা বড় লোক ঠেঙানো গল্পের টাইটেল, এবং না বলে পারছি না যে ওটাও জীবনানন্দ দাশের কিন্তু আবু হেনা মোস্তফা কামালের আগ্রহ ছিল। লিখেছেন, খুব বেশি যে লিখেছেন, ছোট করে লিখেছেন। আপনারা জানেন হয়তো যে বাংলা সাহিত্যের ক্যানোনিক্যাল ফিগার নিয়ে আবু হেনা মোস্তফা কামাল লিখেছেন, অবশ্যই লিখেছেন মধুসূদন দত্তের উপর, তিনি লিখেছেন রবীন্দ্রনাথের উপর, নজরুলের উপর তো বটেই, তিনি লিখেছেন জসিমউদ্দিনের উপরে তিনি লিখেছেন, যাকে আমরা বাংলা সাহিত্যের ক্যানোনিক্যাল ফিগার বলি। এবং প্রতিটি লেখায়, প্রতিটি প্রবন্ধে আমি দেখেছি যে তার একটা নিজস্বতা সবসময় ছিল। তো সলিমুল্লাহ ভাই উল্লেখ করেছেন যেটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ, যে নজরুল সমালোচনায়, বিশেষ করে বুদ্ধদেব বসু, আমি সমস্ত বিষয় কাভার করতে পারবো না সময়ের অভাবে, কিন্তু এটা বলি যে বুদ্ধদেব বসুর সমালোচনা, এবং একটা লক্ষ্য করলেন যে অবশ্যই এর মধ্যে বুদ্ধদেব বসুর সমালোচনাকে কিভাবে সমালোচনা করেছেন এবং কিভাবে করেছেন সেটা প্রমাণ, সেটা দেখিয়েছেন সলিমুল্লাহ ভাই। আবু হেনা মোস্তফা কামাল কিভাবে করেছেন, সলিমুল্লাহ ভাই নিজেও সমালোচনা করেছেন। এবং আমি জানি না, যে আমিও জানতাম না, আমিও বুদ্ধদেব বসুর যে নজরুলকে নিয়ে যে তার সমালোচনা, সেটার আমি সমালোচনা করেছি, আমি দীর্ঘ সমালোচনা লিখেছি। এবং আমার মনে পড়ে যে আজম একবার বাংলা বিভাগে আমাকে নজরুলের উপর বক্তৃতা করার জন্য নিয়ে যায়। ওখানে সামনের সারিতে বসেছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক আবুল কাশেম ফজলুল হক, তার উপস্থিতিতেই আমি পেশ করেছিলাম ওই সমালোচনা, বুদ্ধদেব বসুর নজরুল সমালোচনার সমালোচনা, তো মেটাক্রিটিসিজম বলে আর কি এক ধরনের, সেটা করেছিলাম এখানে সেখানে আমার। এবং সলিমুল্লাহ ভাই যে সমালোচনা করেছেন সেটাও আমি শুনেছি, বক্তৃতার মধ্যেও এসছে, লেখার ভেতরেও এসছে। আমি এখানে তাদের সঙ্গে একটা চমৎকার ঐক্য অনুভব করছি, এবং সে কারণে খুব ভালো লাগছে এটা দেখে। শুধু একটু যুক্ত করি যে বুদ্ধদেব বসু নিজেকে তো তুলনামূলক সাহিত্যের এলাকার লোক মনে করতেন, এবং তুলনামূলক সাহিত্যের এলাকার লোক মনে করার জন্য তিনি হুটহাট করে তুলনা করতেন। কিন্তু তুলনার যে রাজনীতি আছে সেটা আমি একটু ধরার চেষ্টা করেছি। যেমন ধরেন, নজরুলকে প্রশংসা করতে গিয়ে তিনি রাডিয়ার্ড কিপলিংকে আনলেন, কবি আর পেলেন না। মানে নজরুলকে যখন প্রশংসা করছেন, যে যখন তার কাব্য ভালো হয়, কবিতা ভালো হয়, কোলাহলে তো বাঁধে ইত্যাদি ইত্যাদি, যখন তার কবিতা ভালো হয় তখন রাডিয়ার্ড কিপলিংয়ের মতো মনে হয়। তো এই যে তুলনাটা, এই তুলনাটা তো হুটহাট করে তুলনা করা তো ওনার অভ্যাস। আর রাডিয়ার্ড কিপলিং কে? রাডিয়ার্ড কিপলিং হচ্ছে রেসিস্ট কবি। আছে তার কিছু কবিতা পড়তে ভালো লাগে, হোয়াইট ম্যানস বার্ডেন নামে তার একটা কবিতা আছে, যেটাকে যারা উপনিবেশবাদ বিরোধী তারা প্রাইস সাইট করে, সমালোচনা করে। এবং নজরুল নিজেও এই রাডিয়ার্ড কিপলিংকে খুব বেশি না, সমালোচনা একটু ব্যঙ্গ করে কথা বলেছিলেন। তার একটা বিশ্ব সাহিত্য নিয়ে রচনা আছে, সেই রচনায়, নজরুলের নিজের রচনায়, কিন্তু রাডিয়ার্ড কিপলিংয়ের। কিন্তু তার সাথে মানে কাব্যজ্ঞানের কত অভাব থাকলে তার সাথে তুলনা করে
নজরুলকে। আরও তো দেখেছি এরকম তুলনার প্রসঙ্গ যখন এলোই, যে নজরুলকে অভ্যাসবশত আমরা তুলনা করে থাকি বায়রনের সাথে, তুলনা করে থাকি শেলির সাথে, তুলনা করে থাকি এবং ওয়াল্ট হুইটম্যানের সাথে। ওয়াল্ট হুইটম্যানের সাথে তার তুলনা আমি বুঝতে পারি, কিন্তু বায়রন এবং শেলির সাথে তুলনা করে, সব সাদা চামড়ার মহারথীদের সাথে তুলনা করে, এবং করে মনে হয় যে সাদা চামড়ার সাথে তুলনা করলে নজরুল যেন জাতে ওঠে। এই যে তুলনামূলক সাহিত্যের যে একটা ঔপনিবেশিক হীনমন্যতা আছে, এটা আমি খুব বোঝার চেষ্টা করেছি, এবং আছে তো বটেই। তাহলে কি আমরা নজরুলকে তুলনা করবো না কারোর সাথে? নজরুলকে কি তাহলে কারোর সাথে তুলনা করবো না? সাধারণ কাণ্ডজ্ঞানের ব্যাপার। নজরুলকে যদি তুলনা করতেই হয়, তাহলে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার যে বিপ্লবী কবিরা আছেন তাদের সঙ্গে তুলনা করা যায়, কেন নয়? আমি তো তুলনার বিরুদ্ধে না। আর তারপরে তো তুলনা করে এমনভাবে যে তার দুই কবির ব্যাকগ্রাউন্ড সেখানে একসঙ্গে আনে না, তারা কি করেন, কি মেজাজের, এইসব আলোচনা হয়। একটা লাইনের সাথে 3টে লাইনের মিল পেয়ে গেল, তুলনা করে দিল, তারপর বলো দারুণ, আমি তো একটা দারুণ কম্প্যারেটিস্ট। এইগুলোর কিন্তু রাজনীতি আছে, এবং সেগুলো নিয়ে আমি লিখেছি। আমার একটা বই আছে, পাঠ, শব্দ ও নিঃশব্দের রাজনীতি, একটু প্রমোট করছে বোধহয় আমার নিজের বইকে এই সময়। সেখানে নজরুলের উপর 3টে অধ্যায় আছে, একটা অধ্যায়ে এইসব আলোচনা আছে, এবং সেখানে আমি নজরুল সম্পর্কে এও বলার চেষ্টা করেছি যে আমরা যদি তুলনামূলক সাহিত্যকে এখনও বুদ্ধদেব বসুর যে প্রভাব, সেই প্রভাব থেকে যদি আমরা বের করে আনতে চাই, এবং তুলনামূলক সাহিত্যের যদি আমরা একটা উপনিবেশায়নের দিকে অগ্রসর হতে চাই, তো আমি মনে করি যে নজরুলকে আমাদের যে তৃতীয় বিশ্বের বিপ্লবী কবি যারা আছেন তাদের সাথে তুলনা করা যেতে পারে। তো নজরুলকে তো অবশ্যই তুলনা করা যেতে পারে পুর্তরিকোর কবি হুলিয়া দে বুরগোসের সাথে, নজরুলকে তুলনা করা যেতে পারে এল সালভাদরের কবি রোকে ডাল্টনের সঙ্গে, কিংবা গুয়াতেমালার কবি ওতো রেনে কাস্তিওর সঙ্গে। নজরুলকে অবশ্যই তুলনা করা যেতে পারে মাহমুদ দারবিশের সঙ্গে, ফিলিস্তিনি কবি, অথবা পাকিস্তানি কবি, উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের সঙ্গে। তো এগুলো তুলনাগুলো যতটা কার্যকর হবে, আমার তো মনে হয় না যে বায়রন, শেলি অ্যান্ড ওয়াল্ট হুইটম্যানের সঙ্গে তুলনা করে ততটা কার্যকর হয় না, কিন্তু আমরা সেদিকে তো খুব একটা বেশি অগ্রসর হতে পারি নাই বলে মনে হয়। তো আবু হেনা মুস্তফা কামাল তো তুলনামূলক সাহিত্যের লোক ওইভাবে ছিলেন না, কিন্তু তার যেহেতু কাণ্ডজ্ঞান ছিল, তিনি আমাকে কখনো দেখিনি তার লেখার ভিতরে কোথাও যে অমুকের সাথে বায়রনের মতো শোনাচ্ছে, শেলির মতো শোনাচ্ছে। আমি তার সমস্ত নজরুলের উপর লেখা এর মধ্যে পড়ে ফেলেছি, দেখি যাই, সেটাও আমি একটু নোট করলাম, এবং এই কথাটা একটু যুক্ত করলাম। সলিমুল্লাহ ভাই একাধিক কথা বলেছেন এবং নজরুল মানে আবু হেনা মুস্তফা কামালের নজরুল সমালোচনা নিয়ে। আমি আর সেখানে আর বেশি বাড়াবো না, শুধু এতটুকু বলবো যে আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। এবার এটা বলার পর আমি আর একটি জায়গায় যাই, সেটি হচ্ছে যে আসি নজরুলকে নিয়ে আবু হেনা মুস্তফা কামালের প্রথম প্রবন্ধ গ্রন্থ শিল্পীর রূপান্তরের অন্তর্গত নজরুল কাব্যে শব্দ ব্যবহার প্রবন্ধিতটি আমি আরেকবার ফিরছি এই অর্থে। সলিমুল্লাহ ভাই তো সেটা নিয়ে আলোচনা করেছেন, আমিও একটু ওটাতে আলোচনা করি। আবু হেনা মুস্তফা কামাল প্রথমত এই প্রবন্ধে আমার কাছে যেটা মনে হয়েছে, এবং উদ্ধৃতি দিচ্ছি তার কাছ থেকে, সমকালের পণ্ডিত সমাজ, এটি যে শুরু করেছেন, সমকালের পণ্ডিত সমাজের দুটি প্রবণতার কথা উল্লেখ করেছেন আবু হেনা মুস্তফা কামাল। প্রথম প্রবণতাকে তিনি বলছেন ধর্মীয় প্রবণতা, এবং দ্বিতীয় প্রবণতাকে তিনি বলছেন নান্দনিক প্রবণতা, এবং এটা একটা বাইনারির মতো দেখাচ্ছে। এই বাইনারিকে আবু হেনা মুস্তফা কামাল তিনি তাঁর মতো করে ডিকনস্ট্রাক্ট করেছেন, কোনো দেরিদীয় চৈনিক লীলায় মেতে ওঠার জন্য না, বরঞ্চ আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ ঠেকেছে এই বিষয়টা যে সমালোচনায় তিনি টোটালিটির ক্যাটাগরি যেন ইনভোক করছেন, শুধু ইনভোকই করছেন না, তার পক্ষে যেন ওকালতি করছেন, এই বুঝিয়ে যে সমগ্রে মেলায় বস্তু খণ্ডে বহুদূর। হয়তো অতিশয়োক্তি হবে না যদি বলি যে আবু হেনা মুস্তফা কামাল দাঁড়িয়ে যাচ্ছেন ঔপনিবেশিক নন্দন তত্ত্ব বা বুর্জোয়া নন্দন তত্ত্ব বা এমনকি ফ্যাসিস্ট নন্দন তত্ত্বের বিপরীতে, যে নন্দন তত্ত্বে স্পেসিফিক বা এমনকি কংক্রিট বলে যাকে, এই কংক্রিটের সৌন্দর্য উদযাপনের অজুহাতে তথাকথিত কংক্রিটকে এমনভাবে বা কংক্রিটের সৌন্দর্যকে এমনভাবে উদযাপন করা হয় যে এটাকে এক ধরনের ফেটিশিজমে বলা যায়। কংক্রিটকে আসলে ফেটিশাইজ করে বিভিন্ন সম্পর্ককে শর্ট সার্কিট করা হয়। কিন্তু আবু হেনা মুস্তফা কামাল নজরুলের শব্দ ব্যবহার বিচার করতে গিয়ে যেন বোঝাতে চাইছেন সম্পর্কেই সৌন্দর্য, সম্পর্কেই সত্য, সম্পর্কেই শক্তি। তো টোটালিটির প্রসঙ্গ যখন এলোই, তাহলে বন্ধনীতে কিছু কথা না বলে পারছি না। সাধারণত জার্মান দার্শনিক হেগেলকে
মানে দি ফিলসফিক্যাল অরিজিন অফ দ্য নোশন অফ টোটালিটি হিসেবে ধরা হয়, এবং হেগেলীয় ব্যবস্থায় যাকে রিয়ালিটি বলা হয় তা হচ্ছে একটা সেলফ ডেভেলপিং হোল। অন্য কথায় এভাবে বলা যায়, এবং হেগেলের ভাষা কিছুটা ধার করে বলা যেতে পারে, এ টোটালিটি ইন মোশন, যা আবার জেনারেটেড হয় দুটো জিনিস দ্বারা, একটা হচ্ছে কন্ট্রাডিকশন এবং আর একটা হচ্ছে মিডিয়েশন। আরও সহজ করে যদি বলি, হেগেলের জন্য টোটালিটি নিছক অ্যাগ্রিগেশন না, নিছক টোটালিটি মানে যে 1+2 বেশ কিছু জিনিসের একটা যোগফল, হ্যাঁ সেটা না, সামেশন না, তা হচ্ছে অর্গ্যানিক ইউনিটি বা স্ট্রাকচার্ড হোল, যেখানে খণ্ডের অর্থ নিহিত থাকে সমগ্রের সাথে তার সম্পর্কে, অর্থাৎ সমগ্র ছাড়া অংশের কোনো অর্থ নাই। সত্য, নজরুল আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছেন ব্যাপকভাবে, যা আবু হেনা মুস্তাফা কামাল নিজেই দেখাচ্ছেন অন্য সমালোচকদের বরাতে, কিন্তু তিনি সেখানে থামছেন না, বলছেন, আমি আবু হেনা মুস্তাফা কামাল থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি, উদ্ধৃতির শুরু, আমাদের আলোচনা কেবল আরবি ফার্সি শব্দের প্রয়োগ এবং তার সার্থকতা ব্যর্থতা কেন্দ্র করে আবর্তিত হবে না, বরং সমগ্র নজরুল কাব্যে শব্দ ব্যবহারের যে বিশেষ রীতি অনুসৃত হয়েছে সেদিকেই নিবদ্ধ থাকবে। তবে আরবি ফার্সি ব্যাপকভাবে ব্যবহার করেছেন বলেই নজরুলকে যারা, আবু হেনা মুস্তাফা কামালের শব্দ এক ব্যবহার করছি, নজরুলকে যারা উদ্ধৃতির শুরু একান্তই ধর্মাশ্রয়ী, উদ্ধৃতির শেষ বলে মনে করেন, তাদের নিয়ে আবু হেনা মুস্তাফা কামালের আপত্তি আছে যেমন, তেমনি আমি আবারও আবু হেনা মুস্তাফা কামালকে উদ্ধৃত করছি, উদ্ধৃতির শুরু আবার নিরঙ্কুশ, লক্ষ্য করুন তার কথা, নিরঙ্কুশ নন্দনতাত্ত্বিক আলোচনার ত্রুটি বোধ করি ওইখানে যে এতে করে কবি কর্মকে মূল প্রেরণা থেকে বিচ্ছিন্ন করে দেখার সম্ভাবনা থাকে। পরিণামে গুরুত্ব লাভ করে প্রাণধর্ম, পরিণামে গুরুত্ব লাভ করে কবিতার আঙ্গিক সাফল্য ও উৎকর্ষ যতটা, প্রাণধর্ম ততটা না।